হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফুড এসআই এক্সাম 2023 এক্সাম প্রিপারেশনের জন্য তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 সালের যে কোশ্চেন পেপার সেখান থেকে জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো আমি তার অ্যান্সার আলোচনা করেছি। তো দেখো আজকে তোমাদের কাছে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের ওপরই প্র্যাকটিস সেট নাম্বার 1 আজকে তোমাদের কাছে আছে। তো চলো দেখে নিই তাহলে প্র্যাকটিস সেট 1-এ কী কী কোশ্চেন আছে। ওকে, তো শুরু করছি। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বলছে ভারতের প্রায় 80% কয়লা কোথায় মজুত রয়েছে। যে অপশানগুলো আছে দেখে নিই। অপশান এ আছে মহানদী উপত্যকা, অপশান বি দামোদর উপত্যকা, অপশান সি গোদাবরী উপত্যকা এবং অপশান ডি আছে সোন উপত্যকা। তো এগুলির মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দামোদর উপত্যকা। এবার একটা বিষয় তোমাদের বলে রাখি, কয়লাকে কিন্তু ব্ল্যাক গোল্ড বলা হয়। ওকে, তো ভারতের সমস্ত যে মজুদ কয়লা তার মধ্যে 80% কিন্তু রয়েছে দামোদর উপত্যকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, রাজা হওয়ার পর অশোকের একমাত্র বিজয়ের কথা তার কোন আদেশে লেখা আছে বা উল্লেখ আছে। তো যে অপশানগুলো আছে দেখো, অপশান এ রক এডিক্ট 1, অপশান বি আছে রক এডিক্ট 3, অপশান সি আছে দেখো রক এডিক্ট 13 এবং অপশান ডি আছে রক এডিক্ট 12। তো এগুলির মধ্যে থেকে অশোক ছিলেন তৃতীয় মৌর্য সম্রাট, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, এদের পরেই ছিলেন কিন্তু সম্রাট অশোক, এবং তিনি তার এই যে রক এডিক্ট 13-এ অর্থাৎ 13 নম্বর রক এডিক্টে তার কলিঙ্গ বিজয়ের কথা কিন্তু উল্লেখ রয়েছে। ওকে, সুতরাং অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার রাজা হওয়ার পর তার যে বিজয়ের কথা একমাত্র রক এডিক্ট 13-এ কিন্তু লেখা আছে, সুতরাং অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 3, তো ভারতের সংবিধানের 280 অনুচ্ছেদে কোন সাংবিধানিক সংস্থার কথা বলা রয়েছে, অর্থাৎ আর্টিকেল 280, 280 নম্বর যে আর্টিকেল, তো সেখানে সেই অনুচ্ছেদে কোন সাংবিধানিক সংস্থার কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। তো আগে অপশানগুলো দেখি। অপশান এ জিএসটি কাউন্সিল, অপশান বি আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অপশান সি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশান ডি হচ্ছে ফাইন্যান্স কমিশন। তো দেখো এখানে এই যে জিএসটি কাউন্সিল এটা কিন্তু রয়েছে আর্টিকেল 279A, ঠিক আছে, এর আন্ডারে। আচ্ছা, ইলেকশন কমিশন আছে 324 অর্থাৎ 324, আর্টিকেল 324 এর সাথে রিলেটেড। কিন্তু অপশান ডি দেখো ফাইন্যান্স কমিশন, এটার সাথে জড়িত যে আর্টিকেল সেটা হচ্ছে 280 অর্থাৎ 280 নম্বর অনুচ্ছেদে যে সাংবিধানিক সংস্থার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন। ওকে, আচ্ছা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো দেখো এখানে একটা কোশ্চেন তোমাদের কাছে আমি রেখেছি, সেটা হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কারেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 5, সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনীর নাম কি। সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনীর নাম কি। অপশান এ হিন্দ স্বরাজ, অপশান বি এ নেশন ইন দ্য মেকিং, অপশান সি আছে দেখো ইয়ং ইন্ডিয়া এবং অপশান ডি হচ্ছে হিন্টস ফর সেলফ কালচার। তো এই অপশানগুলির মধ্যে থেকে দেখো যেটা হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনীর নাম, সেটা হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এ নেশন ইন দ্য মেকিং। ওকে, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নম্বর 6, কোণার্কের সূর্য মন্দিরটি একটি বহুল পরিচিত মন্দির। অবশ্যই আশা করছি যারা পুরী গেছো তারা অবশ্যই মন্দিরটিকে দেখেছো। তো কোণার্কের সূর্য মন্দিরটি একটি বহুল পরিচিত মন্দির, তো এটা কী ধরনের মন্দির সেটা এখানে বলতে হবে। দেখো অপশান এ দেওয়া আছে সাদা স্তূপ মন্দির, অপশান বি কালো স্তূপ মন্দির, অপশান সি সোনালী স্তূপ মন্দির এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার আগে একটা জিনিস একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এই যে সূর্য মন্দির কোণার্কে, এটা কিন্তু গ্রানাইট বা কালো পাথরের তৈরি, ঠিক আছে। সুতরাং আশা করছি কোশ্চেনের অ্যান্সারটা আরও ইজি হয়ে গেল যে এটাকে কালো স্তূপ মন্দির নামে কিন্তু এটা পরিচিত। ওকে, এবং
এটা উড়িষ্যায় অবস্থিত এবং 1984 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও কিন্তু ঘোষণা করেছিল 1984 সালে। ওকে, 1984 সালে। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কালো স্তূপ মন্দির। পরবর্তী কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 7। নিচের কোনটি থর মরুভূমির দীর্ঘতম নদী? থর মরুভূমি রাজস্থান, নিচের কোনটি থর মরুভূমির দীর্ঘতম নদী? যে অপশানগুলো দেওয়া আছে দেখো, অপশান এ গঙ্গা নদী, অপশান বি কৃষ্ণা নদী, অপশান সি আছে সোন নদী এবং অপশান ডি হচ্ছে লুনি নদী। তো দেখো এই অপশানগুলোর মধ্যে থেকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি লুনি নদী। এই লুনি নদী আরাবল্লী পর্বতশ্রেণীর পুষ্কর উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর টোটাল লেন্থ হচ্ছে 495 কিলোমিটার মাত্র, ঠিক আছে, 495 কিমি, 495 কিলোমিটার মাত্র, ঠিক আছে। এবং একে আরেকটা নাম আছে এর, সেটা হচ্ছে অন্তঃবাহিনী নদী, ঠিক আছে। এটা গুজরাটের কচ্ছ রণের জলাভূমি পর্যন্ত বিস্তৃত। ওকে, তো দেখো তাহলে যেটা থর মরুভূমির দীর্ঘতম নদী সেটা হচ্ছে লুনি নদী, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এর যে লেন্থ সেটা হচ্ছে 495 কিলোমিটার। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। রাজ্যসভার চেয়ারম্যান পদত্যাগপত্র কার কাছে জমা দেন? 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান পদত্যাগপত্র কার কাছে জমা দেন? অপশান এ আছে স্পিকার রাজ্যসভার, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি ডিসি রাজ্যসভার এবং অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি। তো এই অপশানগুলির মধ্যে থেকে যে রাজ্যসভার চেয়ারম্যান যার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি হচ্ছেন, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এর সাথে রিলেটেড আরেকটা ইনফরমেশন তোমাদের জানানো দরকার যে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট যিনি হন তিনি কিন্তু বিকাম দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। ওকে, তো এর সাথে রিলেটেড যে আর্টিকেল সেটা হচ্ছে 63 নম্বর আর্টিকেল কিন্তু এর সাথে রিলেটেড এবং এনার মেয়াদ হচ্ছে 5 বছর। এবং প্রেজেন্ট যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি হচ্ছেন জগদীপ ধনকর, তিনি কিন্তু এখন রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, তো চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার 9। আশা করছি সকলেরই ভালো লাগছে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে, তোমরা চেষ্টা করো এবং যদি কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যায় পড়ো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো দেখে নিই 9 নম্বর প্রশ্ন কি আছে, কোশ্চেন নাম্বার 9। ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক হলেন কে? ওকে, ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক হলেন কে? তো দেখো অপশান এ স্যার ডক্টর আব্দুল কালাম অর APJ আব্দুল কালাম, অপশান বি আছে সিভি রমন, অপশান সি জেসি বোস এবং অপশান ডি হচ্ছে এম সাহাবা মেঘনাথ সাহা। ওকে, তো এগুলোর মধ্যে থেকে আশা করছি সকলেরই জানা মিসাইল ম্যান বলা হয় যাকে, তিনি হচ্ছেন ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের জনক, তিনি হচ্ছেন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্যার ডক্টর APJ আব্দুল কালাম। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোশ্চেন দেখে নেব। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সময়কাল কিন্তু উৎপাদনে পতন এবং ক্রমবর্ধমান বেকারত্বকে কি বলা হয়? অপশান এ দেওয়া আছে মন্দা, অপশান বি বিষণ্ণতা, অপশান সি মুদ্রাস্ফীতি, অপশান ডি হচ্ছে লাভ। তো এখান থেকে যেটা সঠিক উত্তর হবে বা এই যে পরিস্থিতি একে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মুদ্রাস্ফীতি। ওকে, মুদ্রাস্ফীতি বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 11। বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ার বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ার বলা হয় বা কোন স্তরে এই যে ওজোন লেয়ারটা অবস্থিত সেটা হয়ে যাবে দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার। এটার বলার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, সকলেরই জানা স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন লেয়ার। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্ন দেখে নিই। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল সমান রিডিং দেখায়? তো দেখো এখানে একটা ফর্মুলা F সমান C ইন্টু 9/5 প্লাস 32, এই যে ফর্মুলাটা, তো এখানে এই ফর্মুলাটায় যদি F এর জায়গায় আমি যদি C বসিয়ে দিই, যেহেতু আমাকে বলেছে ফারেনহাইট স্কেলের মান এবং সেলসিয়াস স্কেলের মান সমান হবে, তো এখানে F এর জায়গায় যদি আমি C বসিয়ে দিই, কারণ F সমান C এখানে বলে দেওয়া আছে,
সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে যে -40°C এই উষ্ণতায় কিন্তু সেলসিয়াস স্কেলের মান এবং ফারেনহাইট স্কেলের সমান রিডিং দেখায়। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, -40°C। ওকে, পরবর্তী প্রশ্ন নম্বর 13, নিচের কোনটি সৌরকোষ তৈরিতে ব্যবহৃত হয়? সৌরকোষ তৈরিতে দেখো মেনলি অর্ধপরিবাহী যে সমস্ত এগুলো সেগুলো ব্যবহার করা হয় বা সেমিকন্ডাক্টর বলা হয়। তো এই সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিলিকন, এছাড়া হচ্ছে জার্মেনিয়াম, গ্যালিয়াম, ঠিক আছে, এই ধরনের বস্তুগুলো এখানে ব্যবহার করা হয়। তো সৌরকোষ তৈরি করতে যেটি ব্যবহার করা হয় অপশনের মধ্যে থেকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিলিকন। ওকে, এটা সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, হারপেটোলজি কিসের সাথে সম্পর্কিত? তো হারপেটোলজি কিসের সাথে সম্পর্কিত সেটা জানতে আগে অপশানগুলো দেখি। অপশান এ স্টাডি অফ ফিশেস, অপশান বি স্টাডি অফ বার্ডস, অপশান সি স্টাডি অফ ইনসেক্টস এবং অপশান ডি হচ্ছে স্টাডি অফ রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স। ওকে, তো দেখো হারপেটোলজি যার সাথে রিলেটেড সেটা হচ্ছে স্টাডি অফ রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স। সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্ন, লিটমাস কোথা থেকে পাওয়া যায়? তো দেখো লিটমাস কথাটা বলতেই তোমাদের কিন্তু লিটমাস পেপারের কথা মনে আসছে, তাই না? অ্যাসিড নীল লিটমাস লাল করে বা ক্ষার লাল লিটমাসকে নীল করে, ঠিক আছে, এইভাবে পরিবর্তিত হয়। তো এই যে লিটমাস, এই লিটমাস কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা হবে দেখো অপশান এ বলছে মস, অপশান বি লাইকেন, অপশান সি লাল শৈবাল বা রেড অ্যালগি এবং অপশান ডি হচ্ছে ফানজাই বা ছত্রাক। তো এগুলোর মধ্যে থেকে দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাইকেন থেকে কিন্তু লিটমাস পাওয়া যায় এবং লাইকেন হচ্ছে কি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ অ্যালগি অ্যান্ড ফানজাই, তাই না? অ্যালগি এবং ফানজাই এই দুটো মিলে এদের কিন্তু লাইকেন তৈরি হয়। সো লাইকেন থেকে পাওয়া যাচ্ছে লিটমাস। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী কোশ্চেন যেটা সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী এর কাছাকাছি অবস্থিত, অর্থাৎ অপশানগুলো যেগুলো দেওয়া আছে দেখো এদের মধ্যে কোনটির কাছাকাছি অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী? তো এখানে দেখো অপশান এ দেওয়া আছে বিষুবরেখা, অপশান বি কর্কট ক্রান্তি রেখা, অপশান সি মকর ক্রান্তি রেখা এবং অপশান ডি হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। তো এগুলোর মধ্যে থেকে দেখো ভারতের রাজধানী অর্থাৎ ভারতের নয়, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তো কলকাতা হচ্ছে দেখো কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত, অর্থাৎ কলকাতার কাছ দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে, কিন্তু কলকাতার ওপর দিয়ে যায়নি। এবং পশ্চিমবঙ্গে এমন কিছু ডিস্ট্রিক্ট আছে যার ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে, ট্রপিক অফ ক্যান্সার। ওকে, তো সেগুলো হচ্ছে দেখো পুরুলিয়া, বর্ধমান, মেনলি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং কৃষ্ণনগর, নদিয়া, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কাছাকাছি রয়েছে কিন্তু কর্কট ক্রান্তি রেখা। ওকে, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখো, বলছে কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়? কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়? অপশান এ দেওয়া আছে সদাশিবরাও ভাউ, অপশান বি বালাজি বিশ্বনাথ, অপশান সি নানা ফডনবিস এবং অপশান ডি আছে মহাদ্জি সিন্ধিয়া। তো দেখো এগুলোর মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নানা ফডনবিসকে কিন্তু বলা হয় মারাঠা রাজনীতির চাণক্য। ওকে, তো পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 18, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান কোথায়? ড্রাই পোর্ট, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে যে বন্দরগুলো আছে তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট যেটা সেটা হচ্ছে দেখো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সব থেকে পুরনো বন্দর কলকাতা। ওকে, সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, বাঁকুড়া ঘোড়া, ঠিক আছে, বাঁকুড়া ঘোড়া তো নামক বিখ্যাত পোড়ামাটির ঘোড়াটি কোন গ্রামে তৈরি হয়? তো দেখো বাঁকুড়ার কথা মনে পড়তে কিন্তু সেই টেরাকোটার কাজের কথা বা এই সমস্ত বিষয়বস্তুগুলোর কথা মনে পড়ে। তো সেখানে বাঁকুড়া ঘোড়া নামক যে বিখ্যাত পোড়ামাটির ঘোড়াটি সেটা কোন গ্রামে তৈরি হয়? তো অপশান দেখো বলছে পাঁচমুড়া, অপশান বি হচ্ছে হালুদকানালি, অপশান সি হচ্ছে রাউতারা এবং অপশান ডি হচ্ছে বরগড়ি। তো এই অপশানগুলির মধ্যে থেকে বাঁকুড়া ঘোড়া নামক বিখ্যাত পোড়ামাটির ঘোড়াটি যে গ্রামে তৈরি হয় সেটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাঁচমুড়া। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকে এই ভিডিও শেষ প্রশ্ন, সেটা হচ্ছে
তৈলবীজের উৎপাদন বৃদ্ধির কারণ হলো কি? কোন বিপ্লব বা কোন বিপ্লবের ফলে তৈলবীজের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল? অপশান এ আছে দেখো শ্বেত বিপ্লব, অপশান বি হলুদ বিপ্লব, অপশান সি নীল বিপ্লব এবং অপশান ডি হচ্ছে সবুজ বিপ্লব। তো এইগুলোর মধ্যে থেকে তৈলবীজ উৎপাদনের বৃদ্ধির কারণ যেটা হবে সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হলুদ বিপ্লব। ওকে, তো দেখো আজকে তোমাদের কাছে এই 20টা প্রশ্ন ছিল জেনারেল স্টাডিজে, শুধুমাত্র ফুড এসআই যে এক্সাম ফুড এসআই এক্সাম 2023 এর প্রিপারেশনের জন্য। তো আরেকটা বিষয় তোমাদের কাছে আমি বলি, তো দেখো ইন্ডিয়াস ফার্স্ট সোলার অবজারভেটরি যে মিশন আদিত্য L1, তো সেটা লঞ্চ করেছে বাই দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো থেকে। তো এখান থেকে যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হতে পারে এবং এটা ভারতের একটা গর্বের বিষয়, তো সেখান থেকে আমি 3টে প্রশ্ন আজকে রেখেছি। তো সেই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য লঞ্চিং ডেট? ঠিক আছে, প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ L1? L1 এর মিনিংটা কি? এবং কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রকেট? ওকে, এবং যে রকেটটা করে পাঠিয়েছিল তো সেই রকেটটার নাম কি? তো এই 3টে প্রশ্ন তোমাদের কাছে রাখা আছে, এই 3টে প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাছে হেল্পফুল হবে। তো চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।